যারা একেবারে এই এসআইআর এর কারণে ভোগান্তির মধ্যে পড়ছে তাদের নেত্রী হয়ে তাদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। বিশেষ করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে বলছেন আমি আমার দলের জন্য আসিনি, আমি রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য এসেছি। আমি বলছি বিমলদা, 3 দিনের যদি ঘটনাক্রম দেখেন, মানে ক্রোনোলজি যাকে আপনারা বলে থাকেন, এই ক্রোনোলজিতে আলটিমেটলি ডিভিডেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পাবে না, এইটা কেন মনে হবে আপনার? আচ্ছা, আমি না এক্ষুনি ডিভিডেন্ড পেয়ে যেতে পারে, মুখে তোমার থেকে দুটো ঘুষি মেরে দিলে আমি অনেক বেশি ডিভিডেন্ড পেয়ে যাবো। লোকে বলবে এই দেখো অ্যাঙ্করকে পিটিয়ে দিয়েছে। এখন হ্যাঁ, আমি বলছি তাহলে তো বলবে এই দেখো বিজেপি হিংসায় কতটা বিশ্বাস। হ্যাঁ, তুমি তা বলতে পারো, কিন্তু তাতে আমার যদি লজ্জা না থাকে আমি সেটা মেনে নিতে পারি। হ্যাঁ, কিন্তু আমি ঘুষিটা তো মেরেছি, আমি তো ডিভিডেন্ডটা পেয়ে গেছি। এই এটা বহু লোক আছে তাড়িয়ে দেখবে, তো আমি তোমাকে ঘুষি মারলাম, সবাই দেখবে। ফলে মানে লোকের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করার অনেক রাস্তা থাকে। আমার কথা হচ্ছে লোকে ভিকটিম কার্ড কখন খেলে জানো? এই যে আমি কাঁদছি, আমরা ন্যায় বিচারের জন্য কাঁদছি, এই কথাগুলো বলে যখন সব হারিয়ে যায়। আমি আমার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটা কথা রেফারেন্স দিয়ে বলি যে উনি মাটিটাকে চেনেন, কারণ উনি লড়াই করে উঠে এসেছেন। এটা ইতিহাস বলে, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটাও ঠিক, উনি নিজে জানেন যে প্রশাসক হিসেবে শুধু ব্যর্থ নয়, এ রাজ্যের মানুষ এক ভয়াবহতাকে বহুদিন ধরে মনে রাখবে। ঠিক যেভাবে বিহারে লালু রাবড়ির রেজিম বললে মানুষ উল্টো দিকে দৌড় মারে, ওরে বাপরে ওদের না, আগামী দিনে তৃণমূলের এবং এই নেতৃত্বে সেই হাল হবে। ফলে আজকে বাঁচার জন্য তাকে ভিকটিম কার্ড খেলতে হচ্ছে, তাকে এইরকম আলটিমেটলি যে এসআইআর এ আপনাদের পলিটিক্যাল বেনিফিট হবে, যে এসআইআর এ ভুয়ো তালিকা, মৃত ভোটার, ভুয়ো ভোটার একেবারে বেরিয়ে যাবে, সেখান থেকে কি সেটা আপনাদের আলটিমেটলি বুমেরাং হচ্ছে না? এই এসআইআর এর আলটিমেট বেনিফিট কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পাচ্ছে না? কোনো বেনিফিট তৃণমূল কংগ্রেস পাবে না, কারণ মানুষ এই দলটাকে ঘৃণা নয় ঘেন্না করে। মানুষ শুধু একটা কথা বলে, দাদা একবার খালি ভোটটা দেওয়ার রাস্তা করে দিন, ওদের বুঝে নিচ্ছি। এটা এখন বুঝতে পারছে না। টেলিভিশনের এই স্টুডিওর ঠান্ডা ঘর অথবা সেই ভোট দেওয়ার রাস্তাটা তো করতে হবে নির্বাচন কমিশনকে, সেই ভূমিকায় তো আসতে হবে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে। সেইটা কতটা করতে পারছে কৃষ্ণ মিত্র? দেখো, মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে ইচ্ছা হলো চলে গেলেন তা তো নয়, এটা ধাপে ধাপে উত্তরণ ঘটেছে। আমরা জানি যে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব বারবার কলকাতাতে ইসিআই প্রতিনিধির সাথে বারবার দেখা করেছেন, মানুষের অভাব অনটনের কথা, মানুষের অসুবিধার কথা বারবার তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং চিঠি লিখেছেন, বারবার লিখেছেন জ্ঞানেশ বাবুকে, কিন্তু তার কালকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার কোনো সদুত্তর তো দূরের কথা, তার অ্যাকনলেজমেন্ট অবধি নির্বাচন কমিশন করার প্রয়োজন বোধ করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর আমাদের সাংসদদের নিয়ে সেই ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের কাছে গিয়ে এই অসুবিধাগুলো কথা বলেছে। তো ধাপে ধাপে আমরা যখন শুনছি কেউ শুনছে না, তখন নেত্রী গেছেন রাজ্যের মানুষের দাবি দাওয়া নিয়ে, রাজ্যের মানুষের বক্তব্য নিয়ে। আপনি একটা দিক বলছেন যে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন যে 6 বার চিঠি লিখেছেন, বারবার চিঠি তো কমিশনের তরফে দেওয়া হয়েছে যে আমাকে কর্মী দিন, গ্রুপ বি ক্লাস 2 অফিসার দিন, সেইটা দেওয়া হয়নি। আজকে মহামান্য প্রধান বিচারপতি বলছেন যে বাঙালি পদবী সম্পর্কে ধারণা রয়েছে, বাংলা জানেন, এমন অফিসার দিলে তো মাইক্রো অবজারভার নিয়োগের প্রয়োজনই পড়ে না। অর্থাৎ ঘুরিয়ে এইটা বুঝিয়ে দিতে চাইছেন বলে বিজেপি মনে করছে প্রধান বিচারপতি যে এই সমস্যাটার জন্য বা হয়রানির জন্য দায়ী কিন্তু হচ্ছে না, আমি বলছি না বিজেপির ভার্সন, যে প্রধান বিচারপতি বুঝিয়ে দিয়েছেন হয়রানির দায়ী কিন্তু হচ্ছে রাজ্যের শাসক দলের। ইলেকশন রাজ্যের পুলিশ দিয়ে হবে না, কেন্দ্র থেকে পুলিশ আনবো, এরাই বারবার বলেছে। তোমরা সম্প্রচার করেছো, কি হয়েছে আমরা সকলে জানি। এই এসআইআর এর জন্য আমরা বাইরে থেকে অফিসার আনবো, বিজেপির কত নেতা কতবার বলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।